বন্ধ হলো টোটাল 8খানা ওষুধ, ডেলি 8টি করে ওষুধ খেতেন। আর তার সঙ্গে স্বাভাবিক হলো ক্রিয়েটিনিন। আমার নিয়ম যেদিন উনি শুরু করেন সেদিন ক্রিয়েটিনিন ছিল 1.52, আর আজকে ওনার হাতে রিপোর্ট ছিল, রিপোর্ট পেলাম আমি, ক্রিয়েটিনিন 1.17। আমার সঙ্গে আছেন বাংলাদেশের নোয়াখালীর মিস্টার প্রমেশ চন্দ্র দাস, ঠিক বললাম? প্রেমেশ চন্দ্র দাস, সুবর্ণচর উপজেলা। আচ্ছা, নাম ঠিকানা বলুন। আমার নাম প্রেমেশ চন্দ্র দাস, আমি অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক। আমার বাড়ি হচ্ছে সুবর্ণচর উপজেলা, চরআমলা ইউনিয়ন। কোন স্কুলে ছিলেন আপনি? আমি ছিলাম তমরদ্দিক কোরালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। আচ্ছা, আপনার কটা ওষুধ বন্ধ হয়েছে এখন? 12টা ওষুধ বন্ধ হয়েছে। 12টা? মোট 12টা? মোট 12। ও, আমি তো আমার কম বললাম, 8টা বললাম। 12টা ওষুধ বন্ধ হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো যাক, 12খানা টোটাল ওষুধ বন্ধ হয়েছে। কি কি 12খানা ওষুধ খেতেন আপনি? স্যার কোন কোন রোগের? এই পা ফুলাতে ছিল, পা ফুলা ওষুধ, তারপর প্রেসার ওষুধ, ডায়াবেটিস 2টা, ডায়াবেটিসের 2টো, তারপর সুগারের 2টা, সুগার মানে ডায়াবেটিস আর ওই তো একই তো। হ্যাঁ, আর ওই যে মানে প্রস্রাবিক ইনফেকশন ছিল। আমরা কিডনি ওষুধ বন্ধ হয়েছে, ক্রিয়েটিন কমানোর মেডিসিন, তাই তো? সব বন্ধ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, আর ওই যে ইউরিক অ্যাসিড ওষুধ বন্ধ হয়েছে? হ্যাঁ, ইউরিক অ্যাসিড বন্ধ হয়েছে, সব বন্ধ হয়েছে। তো যাই হোক, আমার নিয়ম আপনি কবে থেকে শুরু করলেন? আমি বিগত 9/6 থেকে 9/6/2025 থেকে আমরা নিয়ম শুরু করেছি। 9/6/25 থেকে? 9/6/25 থেকে। ও, তখন সুগার কত ছিল আপনার খালি পেটে? আমার খালি পেটে সুগার ছিল 121, যেটা বাংলাদেশ নিয়ম 6.7। আর খাওয়ার পরে কত ছিল? খাওয়ার পরে ছিল 274, বাংলাদেশের নিয়মে 15.22। আচ্ছা, আর তখন ক্রিয়েটিনিন কত ছিল? 1.52। স্যার, আর সেটা 20 দিন পর কত হয়ে গেল এই সুগার? 20 দিন পর হয়ে গেল খালি পেটে আমার বাংলাদেশের নিয়মে 4.58, আর ইন্ডিয়ান নিয়মে 82। আর খাওয়ার পরে বাংলাদেশের নিয়মে 7.47, আর ইন্ডিয়ান নিয়মে 134। ওষুধ বন্ধ করে দেওয়ার পর? বন্ধ করে দেওয়ার। তো আপনি তো আমার কাছে আসেননি তখন? না স্যার, তখন বাংলাদেশে ছিলেন? বাংলাদেশে ছিলাম। মানে আমার নিয়মগুলো ফলো করে নাকি? ফলো করে স্যার। কি করে ফলো করলেন? আমার খোঁজ পেলেন? আমি ফেসবুকে আপনাকে পেয়েছি। ফেসবুকে দিয়ে ফেসবুকে সব ভালো করে ফুটিয়ে নাটিয়ে ভিডিও দেখেছিলেন? দেখার পরে আমি কয়েকটা আপনার ওখান থেকে বের করে আমি পড়া শুরু করেছি। আচ্ছা আচ্ছা, পড়া শুরু করার পর আমি কেন আমার ডায়াবেটিস কমে না, এত ওষুধ খাই। আমি বড় বড় ডাক্তার দেখালাম, আমার মনে কেমন তখন আমরা ওগুলো দেখলাম বিভিন্ন জনের পা কাটার জন্য ডাক্তাররা বলেছেন 30 লক্ষ টাকা খরচ হবে, আপনার এখানে আসি ভালো হয়ে গেছে। লিভারের ফ্যাটি লিভারের আমি বলিনি, ডাক্তাররা বলেছিল। আমি ভালো করে দিলাম, আমি গাল খেললাম। আর সবচেয়ে বড় ব্যাপার 25 বছরের কলকাতার একজন ওই যে সল্টলেকের কাছে মানিকতলা না কোথায় ভদ্রমহিলা, হ্যাঁ মানিকতলা বাড়ি, হ্যাঁ ওনার ওটা দেখার পরে আমি আরো বেশি উৎসাহিত হলাম। ডায়াবেটিস ওনার একদম, ওনার ছেলে জাপান থাকে না, জার্মানিতে থাকে। এটা দেখার পর আমি না স্যার, হ্যাঁ স্যার, তখন আমি শুরু করলাম এবং মনে প্রাণে আমার ওয়াইফে বললাম তুমি আমার এগুলো রেডি করে দিতে হবে। আর যখন আমি উপোস থাকতে শুরু করলাম আমার কাজ দ্রুত করতে আরম্ভ করলো। আপনারা মেসেজ দেন স্যার আমি কয় বেলা হাঁটবো, এবার যাই শিওর হলো। আমরা যখন কাউন্সিলিং করালেন সেদিন কাউন্সিলিংটা কেমন লাগলো? মানে আমি তো নোট করে রেখেছি, সবাই আমার থেকে নিয়েছি স্যার। হ্যাঁ, কাউন্সিলিংটা কিরকম? এই কাউন্সিলিং এর মাধ্যমে আমি বুঝতে পারলাম যে রোগ কিভাবে হয় আর এটা কিভাবে সারাতে হয়, কিভাবে সারানো যায়, কাউন্সিলিং দরকার আছে। কাউন্সিলিং ছাড়া যারা মোবাইলে দেখছে ভিডিও তারা কতটুকু অন্ধকার আছে কাউন্সিলিং ছাড়া? অসম্ভব ব্যাপার এটা। মানে কাউন্সিলিং না করলে ওইভাবে শুনে লাভ হবে না, ওইভাবে দেখে লাভ হবে না, কাউন্সিলিং করতে হবে স্যার। কাউন্সিলিংটা গুরুত্বপূর্ণ। আর কাউন্সিলিংটা আপলোড করা যায় না কেন? প্রায় 2.5-3 ঘন্টা আমি সবাইকে নিয়ে টাইম দিই, বোঝাই যে খাদ্য কত রকমের স্যার, তারপরে কোন খাবারে বেশি সমস্যা করে স্যার, তারপরে হচ্ছে রোগের কারণগুলো কি, তারপরে হচ্ছে আপনার কিভাবে যাবে, তারপরে হচ্ছে খাদ্য তালিকা কি কি খাবেন, আর শেষে বলি কি খাবেন না, কি খাবেন। এটা টোটাল বলতে আমার 2.5-3 ঘন্টা টাইম লাগে। 3 ঘন্টা। এত বড় ভিডিও তো ফেসবুকে আপলোড করা সম্ভব নয় না স্যার, তো ওই জন্য এটা সম্ভব হয়ে ওঠে না।
আর সব থেকে বড় কথা, আমি উনি করেছেন ঠিকই, সুস্থ হয়ে আছেন, ভালো আছেন। আমি ফেসবুক দেখে চিকিৎসা করার পরামর্শ দিই না কাউকে, কারণ কে কি পরিস্থিতি আছেন, কে কি ওষুধ খান, কার সমস্যা আসতে পারে না আসতে পারে, কার সুগার বেরোয় যেতে পারে, কার সুগার ফল করতে পারে, এগুলো নানাবিধ সমস্যা হয়। আর চিকিৎসা ডাক্তার চেম্বারে করাই উচিত। এই জন্য কোনোদিন আমি কোনো সোশ্যাল মিডিয়া থেকে চিকিৎসা করতে পারি না। সোশ্যাল মিডিয়াটা আমি ইউজ করি কেন, যে মানুষ এভাবে সুস্থ হচ্ছে এটা আপনার শুধু জানান দেওয়ার জন্য, খবর দেওয়ার জন্য, চিকিৎসার জন্য নয় একদম। হ্যাঁ, তো এই জন্য আমি সোশ্যাল মিডিয়াটা ইউজ করি, আর কিছু না। নাহলে তো জানতে পারতেন না আমি কোথায় মুর্শিদাবাদের বসে আমি চেম্বার করি, আর আপনারা আমাকে বাংলাদেশ থেকে ফলো করছেন, বাংলাদেশ থেকে দেখাতে আসছেন, সুস্থ হচ্ছেন, রেজাল্টও পাচ্ছেন ভালো। তো যাই হোক, তো কতটা উপকার পেয়েছেন আপনি আমার কাছে এসে? আমি কি বলবো স্যার, আমার এই বয়সে আমি এখন অবসরপ্রাপ্ত একজন প্রধান শিক্ষক। আমি বাড়িতে বসে বসে মানে উপরওয়ালাকে ডাক্তার সুস্থ থাকতে হবে স্যার, একদম। আমি সেটার জন্যই এবার আবার বিচার করে তাড়াতাড়ি আপনার কাছে ছুটে আসছি। এসেই আপনার মাধ্যমে মোটামুটি এতটুকু বুঝতে পারি যে কাউন্সিলিং এর মাধ্যমে আমার পুরো যে ধারণাটা ছিল একদম পুরো পরিষ্কার হয়ে গেল। কি কি উপকার পেয়েছেন আপনি? আমি এক নম্বর হলো আমার ডায়াবেটিস কন্ট্রোলে চলে আসছে, আন্ডার কন্ট্রোল, উইদাউট মেডিসিন। মেডিসিন ছাড়া, মেডিসিন আমি কিছু খাই না। এক নম্বর। 2 নম্বর হচ্ছে যে প্রেসার আমার এখন 80/120/80, একদম নর্মাল, ওষুধ ছাড়া। অথচ আগে প্রেসার ওষুধ খেতে হতো। আমি ঘুরেই পড়ছিলাম একদিন, তাই নাকি? হ্যাঁ, এত প্রেসার কমে গেছে। তখন আমার ছোট মেজো ভাই একজন আছে, উনি ডাক্তার MBBS, ডক্টর শিশির রঞ্জন দাস, উনি উপস্থিত থাকে আমাকে ভালো করছে। তখন প্রেসার ওষুধ কবে থেকে খেতেন? আমি প্রেসার ওষুধ দীর্ঘ প্রায় 2-3 বছর খাচ্ছি স্যার। 2-3 বছর? 2-3 বছর। তো সবাই বলে যে প্রেসার ওষুধ বন্ধ করা যায় না। না, সবাই তো বলে প্রেসার ওষুধ বন্ধ করা যায় না। করা যায় তো নাকি? করা যায়, এটা মিথ্যা কথা। করা যায়। কিভাবে করা যায় বলে দিয়েছি আমি। এটা একমাত্র উপায় হলো কাউন্সিলিং করে। আর প্রেসার কি করে বাড়ে আমি বলি, আর কি করে কমে সেটাও বলি, তাই তো স্যার? তাহলে প্রেসার ওষুধ বন্ধ হলো। এরকম বহু ভিডিও দেওয়া আছে, এর আগে আমার 140 খানার মতো ভিডিও দেওয়া আছে, দেখবেন ফেসবুক, ইউটিউবে। আর প্রেসারের ভিডিও দেওয়া আছে অনেক, দেখলে বুঝতে পারবেন এটা নতুন কিছু নয় এটা। ঠিক আছে স্যার? তাহলে সুগার গেল, প্রেসারও ঠিক স্বাভাবিক হয়ে গেল ওষুধ ছাড়া। স্যার, আর কিডনি তো একদম স্যার এখন আমরা দেখতেছি একদম নরমাল, ক্রিয়েটিন এখন 1.17। তো স্যার আরেকটা বড় উপকার পেয়েছে। কি? আমার খুব ঘন ঘন কষ্ট করতো, রাতে 2-3 বার উঠতে হইতো। তাই নাকি? এখন আমার আর উঠতে হয় না। আমার নাক ডাক ছিল, আমার ওয়াইফ বলে, ও সেটা তো এখন তোমার নাই, নাক ডাকা চলে গেছে, স্নোরিং চলে গেছে। আর তাহলে পলিউরিয়া হয় না রাত্রে বেলায়? না। আচ্ছা, আর হচ্ছে আপনার আরটা যেটা হয়েছে, যেটা মেন সুগার বলি আমরা, 3 মাসের যেটা গড় সুগার হচ্ছে HbA1c, ওটাই আসল সুগার, তাই বলি। তো সেটা ওনার ছিল 8.1 আগে, আর এখন পেলাম 7.6, মাত্র 1.5-2 মাসের মধ্যে, তাই তো? এটা 1 মাসের মধ্যে উপকার হয়েছে। আর হচ্ছে ওনার EGFR কম ছিল। আমরা EGFR এই প্যারামিটারে, বিভিন্ন প্যারামিটার আছে, কারণ এই প্যারামিটারে বলে 90-এর নিচে নেমে গেলে কিডনির ক্ষতি, ফিল্টারগুলো আস্তে আস্তে নষ্ট হচ্ছে, ছাঁকনিগুলো, গ্লোমেরুলো আসলে। তো ওনার EGFR নেমে গেছিল 90-র ওপর। আমাকে যখন আসার রিপোর্টে দেখলাম, আবার উনি একটা রিপোর্ট নিয়ে এলেন এখন আবার নতুন করে, আমাদের কলকাতায় বিখ্যাত জায়গাতে করিয়েছেন, এমস থেকে। যাই হোক, আমি প্রতিষ্ঠানের নাম নিতে মানা করি, ঠিক আছে? তো সেখানে দেখছি EGFR এখন হয়ে গেছে আপনার, যেটা ছিল 60-এর নিচে, সেটা হয়েছে এখন 66। তারপরে এগুলোর উন্নতি হচ্ছে, রিপোর্ট বলছে। যাও, তাহলে কিডনির উন্নতি হয়েছে অনেক। এনার্জি খুব ভালো, এনার্জি এখন খুব ভালো এনার্জি। আমি সারাদিন ঘুমাই না, তাই আমি রাত্রে 10টা বাজে ঘুমিয়ে যাই। আমরা নিয়মের বাইরে কোনো কাজ করি। আগে কি শরীর দুর্বল লাগতো? আগে দুর্বল লাগতো স্যার, দুর্বল লাগতো। এখন এনার্জি বেড়েছে। দুর্বল লাগে না, বসে বসে। স্কিনের কোনো পরিবর্তন হয়েছে? আগে তুমি একটু কষ্ট পেয়েছি, একটু পরিষ্কার লাগছে, স্কিন ভালো হয়েছে, হবেই। এগুলো সব অতিরিক্ত ইনসুলিনের ফলে। হ্যাঁ, এবার আপনার যে খাবার নিয়ম চলেন সাধারণত সবাই, তারা হচ্ছে ওই দিনে 6 বার করে খান, কেউ আরও বেশি খান হয়তো। আর হচ্ছে সকাল থেকে রাত অবধি খালি শর্করাই খান। এত শর্করা খেলে এমনি রক্তে ইনসুলিনের চাহিদা বেড়ে যায়, ডিমান্ড, প্রয়োজন বেড়ে যায়। কারণ সুগার বাড়লেই সুগারটাকে কন্ট্রোল করার জন্য প্যাঙ্ক্রিয়াস থেকে ইনসুলিন আসে। ইনসুলিন করে কি রক্তের সুগারটাকে রক্ত থেকে সরিয়ে নিয়ে গিয়ে মানুষের সেলে নিয়ে যায়, কোষে নিয়ে যায়, মাংসপেশিতে চর্বি হিসেবে জমা করে। তো আপনি খেলে সুগার বাড়ে, আর এই সুগারটাকে কন্ট্রোল করার জন্য প্যাঙ্ক্রিয়াস থেকে ইনসুলিন আসে, মানে আপনার রক্তে ইনসুলিন বেড়ে যাচ্ছে। আর ইনসুলিন যতদিন বেড়ে থাকবে কোনো রোগ ভালো হবে না, ওষুধ খাওয়া হবে।
ওষুধের সংখ্যা বাড়বে, পাল্লা দিয়ে দুর্বলতা বাড়বে। আপনি ডক্টর পাল্টাবেন, শহর পাল্টাবেন, ডিস্ট্রিক্ট পাল্টাবেন, রাজ্য পাল্টাবেন, এমনকি দেশ পাল্টাবেন। দেখুন এই বাংলাদেশ থেকে ইন্ডিয়া কতবার এসেছেন চিকিৎসা করতে, কতবার এসেছেন এর আগে? আর 3 বার আসছে, কিন্তু ভাগ্য পাল্টাবে না যতক্ষণ না ইনসুলিন স্বাভাবিক হবে। একদম। তো ওনার ইনসুলিন হাই ছিল, ঠিক আছে, তা ইনসুলিনটা কমলো কি করে? যখনই আমি শর্করা জাতীয় খাবার কমিয়ে দিলাম, সুগার কন্ট্রোলে আসতে লাগবে। আর সুগার যখনই কন্ট্রোলে আসবে, বেশি ইনসুলিন ডিমান্ড থাকবে না, রক্তে বেশি ইনসুলিন আসবে না। আর যখন ইনসুলিন স্বাভাবিক হতে লাগবে আপনার, তখনই দেখবেন। আর ইনসুলিন করে, ইনসুলিন একটা অ্যানাবলিক হরমোন, এর কাজ হচ্ছে জমানো। ইনসুলিন হচ্ছে চর্বি জমায়, 1, 2 হচ্ছে ইনসুলিন লবণ জমায়। অর্থাৎ আমরা বলি সোডিয়াম রিটেনশন হলে ওয়াটার রিটেনশন হয়, মানে ইনসুলিন লবণ বাড়ায়, লবণ বাড়লে জল জমে শরীরে, আরো খোলা খোলা ভাব বাড়বে। রক্তনালীর ভিতরে যদি আরো ওয়াটার ভলিউম বেড়ে যায়, ব্লাড ভলিউম বেড়ে যায়, প্রেসার বাড়বে। আর আপনারা জানেন লবণ জমলে প্রেসার বাড়ে। ইনসুলিন বাড়লে লবণ বাড়বে, ইনসুলিন কমাবেন, আপনার লবণ শর্টফল করবে, লবণ কমতে লাগবে। আর লবণ কমলেই শরীরে বাড়তি জল শরীর থেকে বেরিয়ে যাবে, প্রেসার কমে যাবে। দেখুন ওনার আজকে ফোলা ওষুধ খেতে হয় না, ফোলা কমানোর। উনি আগে ফোলা কমানোর ওষুধ খেতেন, প্রথমেই লেখা আছে। তারপরে ফোলা স্বাভাবিক হয়ে গেছে, আমার নিয়ম মানে ফোলা কমে গেছে ওষুধ ছাড়াই, কমেছে। তো যাই হোক, আর ইনসুলিন যখনই বেড়ে যায় দেখবেন স্কিন গুলো কালচে হয়ে যায়। ইনসুলিন বেড়ে থাকার লক্ষণ কি? ইনসুলিন বেড়ে থাকলে আপনার অতিরিক্ত খিদে হবে, ক্রেভিংস হবে, মানে খাবারের প্রতি অত্যধিক আকর্ষণ। অনেকের প্রিয় খাবার থাকে, বলেন যে আজকে খেয়ে নি, কাল থেকে আর খাবো না। এই যে ক্রেভিংস, এটা হচ্ছে অতিরিক্ত ইনসুলিনের লক্ষণ। আর কি, ইনসুলিন বেড়ে থাকলে ঝিমাবেন, ঘুম পাবে, ইয়নিং হাই উঠবে, দুর্বলতা, ক্লান্তি, ফ্যাটিগ, টায়ার্ডনেস, কিছুই ভালো লাগবে না করতে। বয়স হবে না, দেখবেন আমার কাছে অল্প বয়স ছেলেমেয়েরা আছে, বলে স্যার দুর্বল। ইনসুলিন বেড়ে থাকার লক্ষণ। আর কি ইনসুলিন বেড়ে থাকার লক্ষণ? চর্বি জমতে লাগা, পেট মোটা হতে লাগা, ওজন বেড়ে যাওয়া, হাই প্রেশার, হার্ট ব্লক, তারপরে হচ্ছে আপনার ডিসলিপিডিমিয়া, মানে খারাপ কোলেস্টেরল বেড়ে যাওয়া, ব্রেন স্ট্রোক, টাইপ 2 ডায়াবেটিস, টাইপ 1 নয়, টাইপ 1 ইনসুলিন ঘাটতির জন্য হয়, টাইপ 2 সবসময় অতিরিক্ত ইনসুলিন দেখা হবে, ইনসুলিন রেজিস্ট্যান্স হয়। তারপরে হচ্ছে আপনার ফ্যাটি লিভার, তার অত্যধিক গ্যাস অম্বল, ইউরিক অ্যাসিড, থাইরয়েড, মেয়েদের পিসিওডি, কিডনির জটিল রোগগুলো, এমনকি ক্যান্সার, সব অতিরিক্ত ইনসুলিন থেকে হয়। আর ইনসুলিন বাড়ে কি করে? অতিরিক্ত শর্করা জাতীয় খাবার বেশি করে খেলে, কার্বোহাইড্রেট জাতীয় খাবার বেশি করে খেলে। কোনগুলো কার্বোহাইড্রেট আমার ফেসবুকে দেওয়া আছে, দেখে নেবেন, সার্চ করে লেখা আছে সুন্দর করে, ঠিক আছে? তো এই ইনসুলিনটা কমাতে পারলে কিন্তু কেল্লাপাতে আপনার রোগ পালাতে লাগবে। আর ইনসুলিন স্বাভাবিক করতে পারলে দেখবেন ডক্টর মেডিসিন আস্তে আস্তে ভুলতে বসবেন। আর ইনসুলিন বেড়ে থাকলে কোনো ওষুধ কোনোদিন বন্ধ করতে পারবেন না, লাইফ লং ওষুধ খেয়ে যেতে হবে, কষ্ট লাঘব হবে না, উল্টে দিন আপনার সমস্যা বাড়বে। দেখবেন যারা ওষুধ খায় তাদের দিন ওষুধের সংখ্যা বাড়ে, আর পাল্লা দিয়ে দুর্বলতা বাড়ে। এটা অতিরিক্ত ইনসুলিন লক্ষণ। আর যখন ইনসুলিন স্বাভাবিক করে দেবেন, ওষুধ কমে যাবে আস্তে আস্তে, এমনকি যেন ওষুধ বন্ধ হয়ে যাবে, যেমন এখন ওষুধ বন্ধ হয়ে গেছে, তাই তো? আবার এনার্জি বাড়বে। ইনসুলিন দিছিল স্যার, আমি ব্যবহার করি, চিন্তা করা যায়। একে অতিরিক্ত ইনসুলিন, তারপর অতিরিক্ত ইনসুলিন। কত রোগী আমি টেস্ট করে দেখেছিলাম, যারা ইনসুলিন নেয় আমার কাছে, আমি চেক করে দেখুন আমার প্রত্যেক ইনসুলিন বেশি। আমার ঘরে এখন আছে, যারা আমাকে দেখিয়েছেন তারা একটু কষ্ট করে কমেন্ট করলে বুঝতে পারবেন যে কার ইনসুলিন বেশি ছিল, আমি প্রমাণ করে দেখিয়ে দিয়েছি ব্লাড টেস্টে। ইনসুলিন তৈরি হচ্ছে কি হচ্ছে না, এই পরীক্ষাটার নাম হচ্ছে সি-পেপটাইড। আর অতিরিক্ত ইনসুলিন দেখতে গেলে আপনি করুন হোমা আয়ার করুন। হোমা আয়ারে আমরা জানতে পারি অতিরিক্ত ইনসুলিন বা ইনসুলিন রেজিস্ট্যান্স হচ্ছে কিনা। এছাড়াও ফাস্টিং ইনসুলিন দেখলে মোটামুটি ইনসুলিন মাত্রা বোঝা যায়। আর ইনসুলিন বেড়ে গেলে আপনার এই সমস্যাগুলো মিটবে না কোনোদিন, এর দিন বাড়তে থাকবে, বুঝা গেল? তো আমার কাজ হচ্ছে ইনসুলিন কমানো। তো ইনসুলিন কমায় 3টে নিয়ম। একটা হচ্ছে শর্করা কমানো, অর্থাৎ লো কার্ব ডায়েট। 2 নম্বরটা হচ্ছে এক্সারসাইজ, হাঁটাহাঁটি, সবথেকে সহজ এক্সারসাইজ, এর থেকে সহজ এক্সারসাইজ হয় না। 3 নম্বর হচ্ছে ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং। দিনে একটা নির্দিষ্ট টাইম আপনাদের রোজ নিয়ম করে উপোস করা উচিত। সকাল থেকে সন্ধ্যে অবধি খাওয়াবো, সন্ধ্যে থেকে পরের দিন সকাল অবধি উপোস করুন। রোজকার ইনসুলিন রোজ হিসাব করবেন। খেলে তো ইনসুলিন বাড়ে, তো আপনি খেয়ে ইনসুলিন বাড়াবেন, কমাবেন কখন? আর কার জন্যই বা জমাবেন? রোগের জন্য। আর ইনসুলিন বেড়ে থাকলে আপনার আয়ুর পুঁজি কমবে 100, তাই তো? আয়ু কমে যাবে। আর ইনসুলিন স্বাভাবিক করুন, দেখবেন ত্বকের জেল্লা বেড়ে যাবে, স্কিন গ্লো বেড়ে যাবে, আর এনার্জি বেড়ে যাবে। কারণ ইনসুলিন যখন স্বাভাবিক হবে, যাদের অতিরিক্ত চর্বি বলতে লাগবে। আর 1 গ্রাম চর্বি বলে মানুষের 9 ক্যালোরি এনার্জি বাড়ে, 9 ক্যালোরি।
আর 1 গ্রাম খাবারে ভাত, রুটি, মুড়ি, পোলাও, বিরিয়ানি, তারপর আইসক্রিম, চকলেটস, কোল্ড ড্রিঙ্কস, পিৎজা, বার্গার, লুচি, পরোটাতে শক্তি দেয় 1 গ্রামে 9 ক্যালোরি। আর চর্বি গলা শক্তি হচ্ছে 1 গ্রামে 9 ক্যালোরি। 1 গ্রাম চর্বি গলাতে বলে 9 ক্যালোরি এনার্জি বাড়ে। কার শক্তি বেশি? চর্বি গলা শক্তি বেশি, এবং সেটা খাবারের দ্বিগুণের বেশি। এই জন্য আমার রোগীরা বলে এনার্জি বাড়ছে, এনার্জি কমে না। আর ত্বকের জেল্লা কেন বাড়ে বুঝতে পারেন তো? যখনই ইনসুলিন স্বাভাবিক হতে লাগে দেখবেন স্কিন গ্লো বেড়ে যায়। আর ইনসুলিন বেড়ে থাকার একটা লক্ষণ হয়ে যায় স্কিন কালচে কালচে হয়ে যায়, কারো কপাল কালো হয়ে যাচ্ছে, কারো এইটুকু কালো হয়ে যাচ্ছে, এইটুকু, কারো মুখ একটু পরিষ্কার তো গলা কালো, ঘাড় কালো, পুরো কালো হয়ে গেছে, বিশেষ করে যাদের ওজন বেশি। তারপর অনেকের এগুলোতে আঁচিল বেরোয়, এগুলোতে অনেকের গুড়ি গুড়ি বেরোয়, অনেকের ব্রণ বেরোয় অতিরিক্ত ইনসুলিন থেকে। তারপর হচ্ছে আপনার শরীরে ফোল্ডে 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 কালো দাগ পড়ে যাবে, বগলে, কুচকিতে। এগুলো আগে ছিল না, কারণ আগেও আপনার ইনসুলিন বেশি ছিল না, আগামীতেও থাকবে না। যখন আপনি ইনসুলিন স্বাভাবিক করে দেবেন দেখবেন ত্বকের জেল্লা বেড়ে যাবে। বয়স কত আপনার? এখন আমার 63। তাহলে 63 বছর বয়সে এসে কোনোদিন ভেবেছিলেন যে 12 বছরের এই দুরারোগ্যই বলি আমি সুগারকে? কল্পনা করতে পারিনি স্যার। কল্পনা করা যায় যে ওষুধ বন্ধ করা যায়? কল্পনা করা যায়। এগুলো তো বলে সাধারণত সারা জীবন মেডিসিন খেতে হবে, তাই তো? মেটাবলিক ডিজিজে আপনার লাইফস্টাইল মডিফিকেশন করলেই রেজাল্ট পাওয়া যায়। সারা জীবন ওষুধ খেতে হবে, আবার কি চিকিৎসা? এই জন্য দেখবেন আপনি ওষুধ বন্ধ করে রাখতে পেরেছেন। অনেকে বলবেন দেখি কতদিন বন্ধ করা যায়। দীর্ঘদিন বন্ধ করে রাখা যায়। যতদিন লাইফস্টাইল ফলো করবেন ততদিন মেডিসিন লাগবে না। আবার আমি বলি যে যখনই আপনি সুগার খালি পেটে 90 নিচে নেমে যায়, আপনি ভাত খেতে পারবেন, ফল খেতে পারবেন, ডাল খেতে পারবেন, মাটিতলা সবজি খেতে পারবেন, পনির খেতে পারবেন, সয়াবিন খেতে পারবেন। বলি আমার পুরনো রোগীরা সবই খায়। আর এগুলো সবই শর্করা কোনগুলো? চালের খাবার, হ্যাঁ ডালের খাবার। কারণ ডালের খাবার কেন শর্করা বললাম? কারণ ডালের 80% কার্বোহাইড্রেটস, কার্বস। তারপরে হচ্ছে আপনার গমের খাবার, মাটিতলার সবজি, পাকা পাকা ফল, দুধের খাবার, এগুলো হচ্ছে শর্করা। এগুলো আমাদের সারাদিনে সুস্থ থাকতে দরকার 8 to 10%। তারা করে আমার একজন সকালে চামড়ি থেকে রাতে ডাল ভাত অব্দি প্রায় 95%, 95% শর্করা খায়, যেটা বডি সহ্য করতে পারছে না, অসুখ হিসাবে রিয়াক্ট করে। এর জন্য বয়সও লাগে না। অল্প বয়সে মানুষ ভোগে, কেউ অল্প বয়সে দেহ ত্যাগ করে। বিভিন্ন বাচ্চারা অল্প বয়সে আছে আমার কাছে। আমার কাছে দেখবেন 5.5 বছর, 6 বছর, 7 বছর, 8 বছরের বাচ্চারা চলে আসছে ফ্যাটি লিভার নিয়ে, হাই কোলেস্ট্রল নিয়ে। কারণ এদেরকে ঠুসে ঠুসে ভাত খাওয়া নয় মোটা করার জন্য, প্রবলেম হবেই। আর যখন এই হেলদি লাইফস্টাইল ফলো করতে লাগবেন তখন দেখবেন আর প্রবলেম হয় না। তাহলে চিকিৎসার মেন 3টে সূত্র। একটা হচ্ছে শর্করা কমাতে হবে, 2 রোজ নিয়ম করে 1 ঘন্টা হাঁটতে হবে, জোরে আসতে ব্যাপার নেই, অ্যাকচুয়াল হচ্ছে লং ওয়াকস, একটানা 1 ঘন্টা। আর 3 নম্বর হচ্ছে আপনাকে দিনের একটা নির্দিষ্ট টাইমে উপোস করতে হবে। এই তো প্রমাণ স্যার। আর কি উপকার পেয়েছেন? আর এখন মোটামুটি কতটা কাজ করতে ভালো লাগে। আপনি বাংলাদেশ থেকে আসতে পারলেন? এখন তো ভিসা সমস্যা চলছে। আমি তো মোটামুটি শিক্ষক হিসাবে আবেদন করছি, পাইছি স্যার, ভিসা পেয়েছেন, চলে আসছে। তো যাক, আপনি নিয়ম শুরু করলেন, ভয় লাগেনি মানতে? মোটেই না স্যার, আমার আর ভালো লাগছে, আরো ভালো লাগছে। নিয়ম মানা মতো রেজাল্ট পেতে আরম্ভ করেছেন? আমার একদম মানে কি বলবো, আমার পরিবার বলতেছে, সবাই বলতেছে আমি কি উনি শুকিয়ে গেল কেন হঠাৎ 1 মাসের ভিতরে। ওনার বোধহয় কঠিন রোগ হয়েছে, উনি বোধহয়, আমি তো আমার কঠিন রোগ হয়েছে এটা তোমরা বুঝবে না, আমি আসি এক ঘুরে। আবার রিপোর্টে বলছে রোগ নেই, আবার রোগ হচ্ছে। রিপোর্টে কেন? আপনার ক্রিয়েটিন নরমাল, সুগার নরমাল, প্রেসার নরমাল। প্রেসার কত আজকে? আজকে প্রেসার স্যার আপনার 120/80 দেখলাম। ঠিক আছে, ওষুধ ছাড়া স্যার। তো যখন স্যার কালকে 15 সাথে মাপছি রাত্রে 120/78, 120/78, তো আরো কম তো। নরমাল ওষুধ ছাড়া, নরমাল। আর খিদে কন্ট্রোলে এসছে? একদম কন্ট্রোল স্যার, একদম কন্ট্রোল, একদম কন্ট্রোল। তো অনেকে বলে যে আমার নিয়ম করা যায় না, খুব খিদে লাগবে। না স্যার, থাকা যায় না, এটা ভুল কথা। বরঞ্চটা আগে কেমন খিদে ছিল? প্রচুর খিদে হতো, খুব খিদে লাগতো। খুব খিদে। কতক্ষণ পর খেতেন? আরে 2 ঘন্টাও মানতে পারতাম না। খিদে লাগে মানে একবার মুড়ি, একবার বিস্কিট, একবার চা, একবার কফি, আবার ভাত তো দুপুরের বেলা ইচ্ছা মতো একবারে নিয়ে বসতাম। এখন দেখি যে ওইটাই আমাদের বলছিল, বিরাট টকটানো। একদম স্যার, সত্যি কথা। রাত্রেও ভাত, সকালেও ভাত। এখন তো খিদে লাগে না? না স্যার, এখন খাওয়া দাওয়ার ব্যাপারে এখন কোনো কম। ইনসুলিন বেড়ে থাকার লক্ষণ। ইনসুলিন বেড়ে থাকলে 2 ঘন্টা পর পর শরীর থরথর করে খিদেতে কাঁপবে।
অনেকে রাত্রেবেলা ফিটগুলো খেতে হবে, এটাই তো ইনসুলিন বেড়ে থাকার লক্ষণ। আর আপনারা বললেন ইঞ্জিন খুব ভালো, খিদে লাগছে, হজম শক্তি ভালো, এটা আমাদের চোখে, হ্যাঁ এটা আমাদের চোখে খারাপ লক্ষণ। ও স্যার আগে কত খাবার লাগে মানুষকে? ডিম, আপনি ডিম দিয়েছেন, হ্যাঁ আগে আমার ডিমের কুসুমটা আমার ওয়াইফকে দিতাম, সাদাটা আমি খেতাম। ও ডিম কুসুম খেতেন না? আমি ডিমের কুসুম খেতাম না, এই জন্য ভালো হননি আপনি। এই জন্য তো এই অবস্থা। এখন দেখেছি দেখুন পুরো উল্টো। আপনি সব নিয়ম মেনেছেন, আপনি যা যা বলেছেন ডাক্তার, তাই তো? যে ডিমের কুসুম খেতেন না, সাদা মাছ খেতেন, রেড মিট খেতেন না, না বড় মাছ খেতেন না, বড় মাছ খেতেন, অথচ ক্রিয়েটিনিন 1.5 এখন হাই। স্যার আর এখন ডিম খেয়েছেন, কুসুম সব খেয়েছি। কটা করে খেয়েছেন ডেলি? আমি ডেলি 6টা 7টাও খেয়েছি, 8টাও 6-7টা করে ডিম খেয়েছেন, 8টাও খেয়েছেন হাঁসের ডিম, হাঁসের ডিম, দেশি ডিম। আর রেড মিট খেয়েছেন? হ্যাঁ স্যার বেশ খাই। চর্বি খেয়েছেন? চর্বিও খাই। ঘি বাটার খেয়েছেন? ঘি বাটা তো আমার চলে স্যার এখন, দেশীয় ঘি। তাই নাকি? একদম। কতটা খেয়েছেন লাস্ট 1 মাসে? আমি 1 কেজি 2 কেজি কিনা হয়ে গেছে অলরেডি। চিন্তা করা যায়। ওজন কতটা কমেছে? আগে ছিল যেন আমার 64, এখন আপনার এখানে ওই দিন মাত্র 55। তার মানে ওজন কমেছে 9 কিলো। তাহলে এত ঘি বাটার গেল কোথায়? সবাই বলে যে ঘি বাটার খেয়ে ওজন বেড়ে যায়, সব পেটে একদম ছবি। তাহলে এই তথ্যটা ঠিক না ভুল যে ঘি বাটারে ওজন বাড়ে না? একদম সত্য ঘটনা, ঘি বাটারে ওজন। তাহলে আপনি মাংস, রেড মিট খেয়েছেন, চর্বি খেয়েছেন, 6টা-8টা করে ডিম খেয়েছেন, ঘি বাটার খেলেন, আর কি খেলেন? আপনি বড় মাছ খেয়েছেন, চামড়া সমেত খেয়েছেন। এটা খেয়ে রোগ ভালো হয়ে গেল। তার রোগের কারণটা কি? একমাত্র শর্করা। রোগটার কারণটা হচ্ছে অতিরিক্ত কার্বোহাইড্রেট। আর কার্বোহাইড্রেট সুগার, ইনসুলিন বাড়ায়, ইনসুলিনের ডিমান্ড বেড়ে যায় শরীরে। আর ইনসুলিন বেড়ে থাকলে রোগ ভালো হবে না, নাহলে সারা জীবন মেডিসিন খেতে হয় স্যার, তাই তো? এখন আমাকে দেখে দেখে অনেকেই টিচাররা ফলো করুন না। আমি তো ওই জন্য সোশ্যাল মিডিয়ায় বলার চেষ্টা করি যাতে সুস্থ হতে পারে। তবে সোশ্যাল মিডিয়াটা খুব বিপজ্জনক, রোদে বিপদ বাড়তে পারে। এটা জাস্ট আমি জনস্বার্থে প্রচারিত, যে ট্রিটমেন্টের জন্য নাই আমাদের ভিডিওগুলো, ঠিক আছে? এটা জানার জন্য যে কোথায় কিভাবে চিকিৎসা হচ্ছে, বুঝা গেল? যাই হোক, আপনি যখন সোশ্যাল মিডিয়া থেকে উপকার পেয়েছেন তো নাকি? স্যার পাইছি, কাজে লেগেছে? কাজে লেগেছে। তো বেশিরভাগ ক্ষেত্রে ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি থাকে, তো আমি আমি কাজে লেগেছি। সঠিকভাবে মানলে প্রত্যেকটা ভিডিও আবার খুঁটিয়ে খুঁটিয়ে দেখবেন, খাতা কলম নিয়ে বসবেন, ভিডিও দেখবেন, খুঁটিয়ে খুঁটিয়ে দেখবেন, আস্তে আস্তে সব তথ্য পেয়ে যাবেন। সব বলা আছে যে নিয়মগুলো যারা করবেন। বারবার খেলে কি? তবে আমি কোনো সময় পরামর্শ, হ্যাঁ বারবার খেলে কি হয়, দিনে 6বার খেলে কি ক্ষতিকর ভিডিও দেওয়া আছে আমার। আচ্ছা, দিনে 1বার খাওয়ার উপকারিতা দেওয়া আছে। এখন কবার খান দিনে আপনি? আমি তো স্যার 2 বেলা নিয়ে আসছি খাবার। দিনে 2বার? হ্যাঁ, দিনে 1বার, রাত্রে ওই সন্ধ্যায় 7টা 1বার। দিনে কখন খান? এই আপনার মানে সকালেরটাও খাই না, একবার দুপুরে 1টার দিকে যাই। একটা খান। রাতে কখন খান? 7টা বাজে খাই। 7টা বাজে? রাতে 7টা, পরের দিন 1টা। তাহলে এই গ্যাপটা হচ্ছে 15 ঘন্টা। 15 ঘন্টা উপোস করতে পারেন? একদম ইজি আমার কাছে, খিদে লাগে না? কিচ্ছু না স্যার, একদম সহজ হয়ে গেছে। একদম কি বলবো স্যার, এটা বলার বিরাট গেছে। অনেকে না বুঝে না জেনে বলছে যে খিদে থাকা যায় না। না স্যার, এটা ভুল ধারণা। যে আপনার যে সোশ্যাল মিডিয়ায় যেভাবে মানুষের উপকারের জন্য আপনি যেভাবে বলেছেন, এগুলো যদি অক্ষর অক্ষর পালন করে, একটা মানুষ অসুস্থ থাকবে, সুস্থ হয়ে যাবে, এটার মূল কথা। যাক, আপনি একটা বহিরাষ্ট্র থেকে এসেছেন আমাদের দেশে, আপনাকে স্বাগতম, তো ওয়েলকাম। তো যাক, আপনি সুস্থ হলে এই জন্য আমার আনন্দ বেশি লাগছে। আমারও খুব ভালো লাগলো স্যার, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। আমরা এই মোটামুটি চেম্বারে এসে দেখলাম মানুষের যে ইচ্ছা শুধু ভালো হওয়ার জন্য। কত দূর থেকে লোক এসছে বলুন তো? ও স্যার অনেক দূর। আমরা ওই দীঘা থেকেও দেখেছি, দীঘা থেকে দেখেছি, আসাম থেকে দেখেছি, তারপরে আমরা ওইদিকে আপনার ওই কাকদ্বীপ বলেন, ওই বিভিন্ন জায়গা থেকে আমরা দক্ষিণ 24 পরগনা থেকে আসছি, বারাসাত থেকে আসছি। প্রচুর লোক উপকৃত, এখনো তো আছে। কারণ কাউন্সিলিং ছাড়া ভালো কাজ হবে না, কাউন্সিলিং ছাড়া ভালো কাজ হবে না। কাউন্সিলিং করতে পারলে আপনার ব্যাপারটা সহজ হয়ে যায়। আপনি খারাপ দিকটা বুঝতে পারবেন, উপকারিতা বুঝতে পারবেন। আপনার যে মনে টেনশন, যারা ভিডিও দেওয়ার চেষ্টা করেন, টেনশন থাকে যে ক্ষতি হবে কি, ভয় থাকবে, এই ভয়টা কেটে যায়, তাই তো? একদম। যাই হোক, ভিডিওটা অনেক বড় হয়ে গেল, আর বড় করছি না, ঠিক আছে? ঠিক আছে। আপনার কোনো বক্তব্য আছে? আমার বক্তব্য হচ্ছে, মানুষ সুস্থ থাকার জন্য যা যা করা দরকার, সবচেয়ে বিশেষ ব্যাপার হলো যে আমরা যে শুধু ভাত করি, এই ভাতে যে কার্বনটা, এখান থেকে কার্বোহাইড্রেট, এটা থেকে যদি আমরা একটু দূরে আসতে পারি, আমরা সুস্থ থাকবো, দীর্ঘ জীবন লাভ করবো। সবার কাছে আমার একটাই অনুরোধ, দীর্ঘ জীবন লাভ করতে হলে, সুস্থ থাকতে হলে স্যার যেভাবে পরামর্শ দিয়েছে সেই পরামর্শ মানুন, এবং স্যারের যে কাউন্সিলিং সেটা একবার দেখুন। সবাইকে ধন্যবাদ। আমার খাবার কিচ্ছু না, আমার খাবার হচ্ছে প্রথমে স্যালাড 1 প্লেট, তারপরে পেট ভরে পর্যাপ্ত সবজি রান্না করবেন নিজের স্টাইলে, যেটুকু তেল ঘি মশলা লাগে দেবেন। প্রথম দিকে ঘি বেশি করে খেতে বলি, বিএমআর বাড়ানোর জন্য।
তারপরে আস্তে 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 এগুলোকে বন্ধ করে দিই। অতিরিক্ত ঘি বাটার ফ্যাট আমি পরে আর দিই না। আর তার সঙ্গে হচ্ছে মাছ মাংস ডিমের মধ্যে যে কোনো একরকম দিয়ে 2 পিস করে। আর প্রথম দিকে ভাত ছেড়ে দিতে পারলে দুর্দান্ত কাজ হবে, আর না পারলে অল্প, ঠিক আছে, অল্প ভাত বা 1-2 পাতলা রুটি। খিদে লাগলে 3 বার খান, 4 বার খান, 5 বার খান। ভাত রুটি মুড়ি ছেড়ে দিলে আর খিদে লাগবে না, লোভও লাগবে না, আবার এনার্জি বাড়বে। যখনই খিদে কমে যাবে খাবারটাকে 3 বারে নিতে বসবেন, উপোস করবেন। আরও কন্ট্রোল করতে পারলে খাবারটাকে আপনি তখন 2 বারে নিতে বসবেন। কারণ উপোস যত করবেন তত বডি ডিটক্স হবে, কারণ কি ইনসুলিন স্বাভাবিক হবে, বুঝে গেল? আর উনি আজ উপোস করে ফলটা পাচ্ছেন, আর আগে বারবার খেতেন। কতবার খেতেন দিনে? 5-6 বার খেতাম। দেখবেন পৃথিবীর এমন একটা ধর্ম নেই যেখানে উপোসের কথা নেই। আদিম যুগে মানুষ 3 দিন 4 দিন 5 দিন খেতে পেতেন না, খাবার পেতেন না, খেতেন না, শিকার পেতেন না, খেতেন না। আবার শিকার দেখতে পেলে তেরে ধরে গাছে চেপে উপরে সাঁতার কেটে শিকার ধরেছে। তার মানে কি প্রমাণ করে? যে 3-4 দিন না খেতে গেলে কেউ দুর্বল হয় না। আমরা কি বলছি, একবার না খেতে গেলে দুর্বল হয়ে যাবে, শেষ, বুঝে গেল? আমার কাছে আপনারা আসছেন বারবার খেয়ে দুর্বল হয়ে, 7 দিন 10 দিন পর থেকে দেখবেন আপনাদের এনার্জি বেড়ে যাচ্ছে, যখনই খাবারটা আমি কন্ট্রোল এনে দিচ্ছি। একদম স্যার, এই তো। তো যাই হোক, ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এরপরে আবার আমাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো ভিডিও। দোয়া করুন স্যার। থ্যাংক ইউ স্যার।